Welcome to the lecture on Ohm's law, the derivation of Ohm's law, derivation on of Ohm's law, and hence electrical conductivity. Electrical Of course, it is based on the free electron gas or free electron model theory. It is very well known that when electric field is applied across a metallic conductor, suppose দেখা গেল আমরা এখানে একটা মেটালিক যদি কন্ডাক্টর চিন্তা করি এবং মধ্যে যদি আমরা ইনিশিয়াল অ্যাপ্লাই করি ভোল্টেজ, তাহলে যত এদিকে যেমন পজিটিভ, তাহলে ইলেকট্রনগুলা একদিকে প্রপাগেট করবে। এই ইলেকট্রনগুলি নেগেটিভ থেকে পজিটিভের দিকে ইলেকট্রন হয়, তাহলে এগুলা এবং এর ফাঁকে ফাঁকে কিন্তু আমাদের যে আয়ন পজিটিভ আয়ন কোর সেগুলো কিন্তু থাকবে। এটা হলো পজিটিভ আয়ন কোর থাকবে এবং ইলেকট্রনগুলা এর ভিতর দিয়ে বিকজ অফ দা potential applied potential, the ইলেকট্রনগুলা সার্টেন ডিরেকশনে প্রপাগেট করবে। আচ্ছা, আমরা যদি এখানে কোনো পটেনশিয়াল না দিতাম, ডিউ টু দা টেম্পারেচার, ইলেকট্রনগুলার ইলেকট্রন স্টিল মুভ এবং তাদের একটা ফ্রি ইলেকট্রন আর যে এনার্জি, সে এনার্জি থাকবে। এবং সেটা আমরা কি জানি? সেটা জানি যে কোনো একটা ইলেকট্রনের ভ্যালোসিটি বা অ্যাভারেজ ভ্যালোসিটি যদি ভি হয়, অ্যাভারেজ ভ্যালোসিটি ভি স্কয়ার ইকুয়াল টু হলো P/2 AT। এই জায়গাটা জানি, যেটা হলো এটাকে আমরা বলছি র্যান্ডম ভ্যালোসিটি। এখন আমরা এখানে একটা কনসেপ্ট আমাদের জানতে হবে যে একটা ইলেকট্রনের র্যান্ডম ভ্যালোসিটি আর ড্রিফট ভ্যালোসিটিটা কি। ড্রিফট ভ্যালোসিটি হলো আন্ডার দ্য এক্সটার্নাল ফিল্ড, আন্ডার দ্য এক্সটার্নাল পোটেনশিয়াল ডিফারেন্স, যে ভ্যালোসিটিটা অ্যাকোয়ার করে এই ইলেকট্রনগুলা, এটাকে। এবং এই ড্রিফট ভ্যালোসিটিকে নরমালি যেটা চিন্তা করা হয় যে সাপোজ কোন একটা ইলেকট্রন কোন একটা আয়ন কোরের সঙ্গে due to the potential, the electron will gain the kinetic energy, and কোন একটা ইলেকট্রনের কাইনেটিক এনার্জি যখন একটা আয়ন কোরের সঙ্গে কলাইড করবে, তখন সে পুরো এনার্জিটুকুই লস করবে। তার মোমেন্ট, একটা সার্টেন মোমেন্টে তার কাইনেটিক এনার্জি জিরো হবে এবং ভ্যালোসিটিও জিরো। আবার যেহেতু এটা পটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করা আছে, কিন্তু আবার এগেইন সে এনার্জি গেইন করবে এবং ওর একটা ভ্যালোসিটি পাবে। আবার নেক্সট কলিশন হওয়ার আগ পর্যন্ত তার ভ্যালোসিটি হবে ম্যাক্সিমাম। এই ম্যাক্সিমাম ভ্যালোসিটিকে এই ম্যাক্সিমাম অথবা এই অ্যাভারেজ যে ভ্যালু জিরো থেকে ম্যাক্সিমাম পর্যন্ত, এটাকে আমরা বলছি ড্রিফট ভ্যালোসিটি। আচ্ছা, এখন আমাদের যে ড্রিফট ভ্যালোসিটি, তা আমি জাস্ট এখানে একটু এটাকে ডিস্টিংগুইশ করার জন্য যে একটা র্যান্ডম ভ্যালোসিটি ডিউ টু দ্য থার্মাল ইফেক্ট, আর দ্য ড্রিফট ভ্যালোসিটি ডিউ টু দ্য ইফেক্ট অফ এনি এক্সটার্নাল ফোর্স অর এক্সটার্নাল পোটেনশিয়াল, এটা আমি একটু ডিস্টিংগুইশ করে দিলাম। এরপরে আমরা ফাইনাল যে ডেরিভেশন সেটাতে যাই। আমরা কন্ডাক্টরের ক্ষেত্রে সবাই জানি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে দেখা যায় নেগেটিভ চার্জ ইলেকট্রন could be accelerated along the field direction, এবং the higher field will give the higher velocity of the electron, consequently এটা acceleration পাওয়া যাবে। এবং সেই জিনিসটাই আমরা যদি এখানে চিন্তা করি, সেটা হলো যে তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের যদি ইলেকট্রিক ফিল্ড এখানে এই ভ্যালোসিটি, আমরা আরেকটা ইকুয়েশন খুব ভালো করে জানি, E equal to V equal to হলো ED, ইলেকট্রিক ফিল্ডটা হলো
ভোল্টেজ পার মিটার যে ইউনিট, সেখান থেকে আমরা এখান থেকে এই ইকুয়েশনটা আমাদের একটু জানা দরকার। তাহলে এটা আমি এখানে বললাম। এরপরে আমাদের যে মেইন যে কনসার্ন সেটা হলো যে আমরা নর্মালি যেটা জানি, তাহলে যখনই আমরা এখানে অ্যাপ্লাই করব, ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে তাহলে একটা ফোর্স অনুভব করবে কোনো একটা ইলেকট্রন। এটা যদি আমরা এখানে তাহলে চিন্তা করি, তাহলে আমরা যদি F ইকুয়াল টু লিখতে পারি, F ইকুয়াল টু তাহলে আমাদের কি হবে, তাহলে ইলেকট্রন চার্জ এখানে মাইনাস চিহ্ন দেওয়া যেতে পারে, ইলেকট্রিক ফিল্ড তাহলে যদি ভেক্টর দেওয়া যায় এইভাবে দেওয়া যায়। এবং F ইকুয়াল টু আমরা তাহলে কি লিখতে পারি, F ইকুয়াল টু হলো ma, এটা হলো অ্যাক্সিলারেশন, এটা হলো যে ইলেকট্রন অ্যাক্সিলারেট হবে। কারণ ইলেকট্রন অ্যাক্সিলারেট হলে যেটা দেখা গেল যে এখানে একটু ইম্পর্টেন্ট, তাহলে আমরা এটাকে আরেকটু এর ভ্যালোসিটি যেটা লিখতে পারি, যেটা হলো m বা তাহলে ডিভি বাই ডিটি ইকুয়াল টু আমরা যেটা বলতে পারি লিখতে পারি হলো মাইনাস ই বলাতে ই ডিভাইডেড বাই, অ্যাকচুয়ালি ভেক্টর দেওয়া যেতে পারে, নাও দেওয়া যেতে পারে, এখানে যেহেতু m। এবং এখান থেকে যেটা দেখা যাচ্ছে যে এই ভ্যালোসিটিটা, এবং আমি যদি এভাবেও চিন্তা করা যায় যে ডিভি ইকুয়াল টু হলো ই ডিভাইডেড বাই এম ইন্টু ডিটি, তাহলে এই চেঞ্জ অফ দ্য ভ্যালোসিটি এটা আবার এটা আমরা যদি এখানে ত্বরণ হিসাবেও রেখে দেই, এই যে ত্বরণ হিসাবে রেখে দেই, তাহলে আমরা এই ইলেকট্রনগুলি যখন আন্ডার এ পটেনশিয়াল ডিফারেন্স যখন মুভ করবে, দ্য ইলেকট্রন, যেটা কিছুক্ষণ আগে আমি বললাম যখন ড্রিফট ভেলোসিটি বুঝাইতে যাই, তখনই কিন্তু এই জিনিসটা বলা হয়েছে যে এরা কিন্তু কলাইড করবে আয়ন কোরের সঙ্গে, অথবা ল্যাটিস সাইট, অথবা ইমপারফেকশন, যেটা হলো যে এই যে ইমপারফেকশন যদি এই ক্রিস্টালের ভিতর থাকে, এগুলোর সঙ্গে কলাইড করবে। কলাইড করার ফলে এই ভ্যালোসিটিটা আমরা তাহলে এই ইলেকট্রনের ভ্যালোসিটি আমরা যেটা এভাবে নির্ণয় করতে পারি, তাহলে দেখা গেল যে আমার যে ড্রিফট ভ্যালোসিটি ভিডি ইকুয়াল টু ম্যাক্স চিন্তা করি, এটা হবে যে তাহলে আমরা যে নর্মাল যে ইকুয়েশন জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা আমরা ছোটবেলায় শিখেছি। এই ইকুয়েশনটাকে ইউজ করে আমরা তাহলে ভি এখানে ইউ প্লাস আমাদের যে এখানে অ্যাক্সেলারেশন পাওয়া গেছে, এই অ্যাক্সেলারেশন হলো ইভি বাই পিটি, পিটি ইনটু হবে টি, এখানে ইনটু হবে টি। তো ইম্পর্টেন্ট কথা হলো যে যখন এই ইলেকট্রনটা কলাইড করবে, যেটা আমি একটু আগেও বললাম যে এটা মোমেন্টারিলি মানে কিছুক্ষণের জন্য ভ্যালোসিটিটা জিরো হবে। তার মানে আমরা যদি এখান থেকে শুরু করি ওই সময় থেকে, টি ইকুয়াল টু যখন জিরো, কলাইড করার ঠিক কলাইড করার সময়টাকে আমরা যদি টাইম যদি জিরো ধরি, এবং সেই সময়ে ওই ইলেকট্রনটা আদিবেগ থাকবে জিরো, এবং এরপরে যদি চলতে থাকে কিছুক্ষণ পরে সে কিন্তু বিকজ অফ দ্য এক্সটার্নাল পটেনশিয়াল সে কিন্তু এগেইন সে এনার্জি গেইন করবে এবং ওটা একটা ভ্যালোসিটি পাওয়া যাবে। এটাকে আমরা তাহলে এই সময়টুকু মানে এটা কলিশন হওয়ার পরে সে ভ্যালোসিটি জিরো হলো, এবং নেক্সট কলিশন হওয়ার আগ মুহূর্ত যে টাইমটুকু সেটাকে যদি আমরা টাও বলি, তাহলে আমার এখানে এই যে এই ত্বরণটা আমরা যেটা পাবো এটা ডিভি বাই ডিটি ইন্টু টাও। এটাকে বলা হচ্ছে, এই টাওটাকে বলা হচ্ছে দুইটা কলিশনের মধ্যবর্তী যে দূরত্ব। তাহলে আমরা যে ড্রিফট ভ্যালোসিটিটা পাওয়া যাচ্ছে এখানে ভিডি ম্যাক্স এজন্যই বলছি যে সময় জানার শুরুতে, এবং টাও সময়ে ওর ভ্যালোসিটিটা ম্যাক্সিমাম হবে নেক্সট কলিশনটা হওয়ার আগে যে ভ্যালোসিটি থাকবে সেটাকে আমরা ভিডি ম্যাক্স বলছি। ভিডি ম্যাক্স ইকুয়াল টু হলো, তাহলে আমার যদি এই ত্বরণের মানটা বসে, ত্বরণ হলো অ্যাকচুয়ালি এটা হলে তাহলে আমাদের হবে মাইনাস ই অন ই ডিভাইডেড বাই এম টাও। আচ্ছা, এটা হলো আমাদের ড্রিফট ভ্যালোসিটি, ম্যাক্সিমাম ড্রিফট ভ্যালোসিটি। এখন কিছু কিছু বইয়ে অ্যাভারেজ ভ্যালোসিটি দিয়ে ক্যালকুলেট করেছে। অ্যাভারেজ ভ্যালোসিটি দেখা গেল যে কত হতে পারে, যে প্রথমে যেহেতু আমাদের ভ্যালোসিটি 0 ছিল, তাহলে অ্যাভারেজ ভ্যালোসিটি 0 প্লাস ভিডি ম্যাক্স এটা ডিভাইডেড বাই 2, এভাবেও করেছে, তাই নেই
হ্যাঁ, কিছু বইয়ে দেখা গেল যে অ্যাভারেজ ভেলোসিটি নির্ণয় করে ওরা ক্যালকুলেট করেছে। অ্যাভারেজ ভেলোসিটি ইনিশিয়াল ভেলোসিটি 0 প্লাস ভিডি ম্যাক্স ডিভাইডেড বাই 2, তখন একটা আমাদের ডেরিভেশনের সঙ্গে একটা ফ্যাক্টর 2 একটা বেশি আসে। তো কিছু বইয়ে আবার দেখা গেল যে ড্রিফট ভেলোসিটির ম্যাক্সিমাম যে ভেলোসিটি ভিডি এটা দিয়েই ক্যালকুলেট করেছে যে আমরা যে আমরা যে ড্রিফট ভেলোসিটির এবং মানে কারেন্ট ফ্লোর যে ডেফিনেশন জানি, তাহলে ভিডি ইকুয়াল আমরা যেটা লিখতে পারি ই এম ইনটু হলো টাউ। এবং আমরা যদি আমাদের কারেন্ট দেখা গেল যে এখানে ইলেকট্রনের যে ডেনসিটি নাম্বার অফ ইলেকট্রন দেখা গেল নাম্বার অফ ইলেকট্রন যদি আমি সাপোজ ধরলাম এন, প্রত্যেকটা ইলেকট্রনের চার্জ যদি আমার ই হয় এবং ওদের যে ইলেকট্রনের ভ্যালোসিটি যদি ভিডি হয়, তাহলে আমরা জানি যে কারেন্ট ডেনসিটি জে ইকুয়াল টু আমরা লিখতে পারি, এটা যদি হয়ে থাকে যেহেতু এখানে ইলেকট্রন এখানে নেগেটিভ আসবে, নেগেটিভ হলে আমাদের যে এখানে নেগেটিভ আছে এই নেগেটিভ এখানে পজিটিভ হয়ে যাবে। কারেন্ট ডেনসিটিটা হলো তাহলে কারেন্ট ডেনসিটি ভেক্টর চিহ্ন দেওয়া যেতে পারে, কোনো সমস্যা না, কোনো সমস্যা। তাহলে আমাদের যে কারেন্ট ডেনসিটি যেটা পাওয়া যাচ্ছে সেটা হলো, তাহলে আমি এখানে এন ই এবং আমাদের যে এখানে যেটা পাওয়া গেল যে ভিডি হলো ই এম হলো টাউ, টাউ। তাহলে আমরা যদি এটাকে লিখি এটা হলো যে মেইন যে ইকুয়েশনটা আসতেছে আমাদের মেইন ইকুয়েশনটা আসতেছে এন ই স্কোয়ার ডিভাইডেড বাই এম, এখানে আসতেছে টাউ আর এখানে হলো আমাদের ই, মানে কারেন্ট ডেনসিটিটা হলো। এবং সেটাকে আমরা বলছিলাম যে এই যে আই ইকুয়াল টু আমরা যেটা আবার লিখতে পারি যে এই যে প্রপোর্শনাল যে কারেন্ট ডেনসিটি এটা হলো কনস্ট্যান্ট, কারেন্ট ডেনসিটি এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি সিগমা, সিগমা হলো যে কন্ডাক্টিভিটি অফ এ ক্রিস্টাল কন্ডাক্টিভিটি অফ এ মেটাল, কন্ডাক্টিভিটি অফ এ মেটাল। তাহলে আমরা এই যে প্রপোর্শনাল টু ই লিখতে পারি এবং এটাকে আমরা বলছি ওহমস ল, এটাকে আমরা বলছি ওহমস ল। এটা দেখা গেল তাহলে এই যে সিগমা যেটাকে আমরা বলছি কন্ডাক্টিভিটি, এটাই ইকুয়াল টু আমরা যেটা পাইলাম যে এন ই স্কয়ার টাউ ডিভাইডেড বাই এন। এটাই আমাদের ইম্পর্টেন্ট একটা প্যারামিটার, যেটা হলো যে কন্ডাক্টিভিটি, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। যত দেখা গেল যে কলিশন যত কম হবে, এটা ডিউরেশনটা যত বেশি হবে, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি তত বেশি হবে, এবং ইলেকট্রনের ভর যত বেশি হবে তত ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, বাকিগুলো হলো কনস্ট্যান্ট কনস্ট্যান্ট। এবং এই যে ফেমাস আমাদের ল ছিল এটা হলো ওহমস ল আমরা বলছি, এই জিনিসটা এই ইকুয়েশনের মাধ্যমে মান হয়ে গেল। এটা তোমরা ভি আই এবং ভি তেও নিয়ে যাওয়া যায়, যেমন দেখা গেল জে ইকুয়াল টু হলো আই ডিভাইডেড বাই এ, এই 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 রিলেশন অনুসারেও নিয়ে আসা যায়। তাহলে আমরা এখান থেকে যেটা পাইলাম ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি ইকুয়েশন হলো এটা। আচ্ছা, কিটেলের বই বিভিন্ন বই অ্যাকচুয়ালি বিভিন্ন ভাবে দেওয়া আছে। কিটেলের বইটাতে দেখা গেল যে এইভাবে না দিয়ে তারা ফার্মি স্কয়ারের মাধ্যমে দিয়েছে। অন্যান্য কিছু বইয়ে দেখা যাচ্ছে যে এখানে এরা 2 হিসাব করে চিন্তা করে নিয়েছে, 2 আসলে এখানে একটা এক্সট্রা 2 ফ্যাক্টর আসবে। কিন্তু কিছু কিছু বইয়ে দেখা গেল যে এটা 2 ক্যালকুলেট নাই, জাস্ট শুধু ম্যাক্সিমাম যে ড্রিফট ভেলোসিটি সেটা দিয়ে ক্যালকুলেট করেছে। তো আমাদের এখানে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি পাইলাম। এখন যে ইলেকট্রন থিওরি মডেলের
যে একটা ইম্পর্টেন্ট রেজাল্ট অর ফাইন্ডিং, সেটা হলো যে ওহমস ল এর যে ভেরিফিকেশন, এটা আমরা করলাম এবং এখান থেকে আমরা থার্মাল কন্ডাক্টিভিটির যে এক্সপ্রেশনটা পাইলাম। এখন দ্যার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ল, এটা হলো যে রেশিও অফ ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি টু দ্য ওয়াইডম্যান ফ্রেন্স ল, যেটা আমরা বলছি, এটা ওখানে আমি একটু ইম্পর্টেন্ট, ওয়াইডম্যান ফ্রেন্স ল। It states that this law states that the ratio of thermal conductivity, the ratio of thermal conductivity of any metal is directly proportional to the there is ratio of the thermal conductivity to the electrical conductivity to electrical conductivity of any metal is directly proportional to the absolute temperature of the metal. Temperature of the metal means that thermal conductivity কে আমরা যদি থার্মাল কন্ডাক্টিভিটিকে কে দিয়ে রিপ্রেজেন্ট করি আর ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি সিগমা, তাহলে এটা হবে আমাদের এরকম। তাহলে আমরা যেটা অলরেডি থার্মাল কন্ডাক্টিভিটি আমরা নির্ণয় করেছি, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি আমরা এখানে পাইলাম। ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিটা হলো ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি যে এক্সপ্রেশন, সেটা হলো যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিটা এখনই ডিরাইভ করলাম। তার যে এক্সপ্রেশন সেটা হলো n e স্কয়ার টাউ রিল্যাক্সেশন টাইম ডিভাইডেড বাই, আর ইলেকট্রিক্যাল থার্মাল কন্ডাক্টিভিটি যেটা আমি অলরেডি ডিরাইভ করায় দেখাইছি, থার্মাল কন্ডাক্টিভিটি অথবা কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি ইকুয়াল টু 1/3 CVL। এখানে এটা হলো মিন ফ্রি পাথ, আর এটা হলো ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন অফ দ্য পার্টিকেল, মানে যে পার্টিকেলটা কনসার্ন পার্টিকেল। এখানে আমাদের যেহেতু আমরা ইলেকট্রনের জন্য বের করতে যাচ্ছি কন্ডাক্টিভিটি, সেক্ষেত্রে এখানে হবে ইলেকট্রনের ভেলোসিটি এবং এই যে সিভি, এটা হলো স্পেসিফিক হিট, তাহলে এটা এখানে ইলেকট্রনের জন্য যেহেতু, সেক্ষেত্রে আমাদের হবে সি ইলেকট্রন এবং সি ইলেকট্রন ইকুয়াল টু কিটেলের বইয়ে এটা ডিরাইভ করে দেওয়া আছে, আমরা এটা হয়তো পরে ডিরাইভ করব। তবে আমি এখানে লিখতেছি আপাতত, সেটার মানটা হলো সি ইলেকট্রনের যে মান সেটা হলো, এটাকে আবার যেটা লেখা যায় 1/3 পাই স্কয়ার, এখানে ডেনসিটি অফ স্টেট থাকে, সেটা হলো 3/2 n এপসাইলন f, মানে ফার্মি এনার্জি এটাকে বলা হচ্ছে, আর কেবি স্কয়ার টি। এরপরে আমরা 1/3 এটা কেটে যাবে, আবার এই যে এনার্জি যেটাকে আমরা বলছি যে ফার্মি এনার্জি, এটাকে আমরা আবার যেটা লিখতে পারি হাফ এম ভি স্কয়ার, হ্যাঁ এখানে হলো এটা কেটে গেল, তাহলে এখানে পাই স্কয়ার এন কেবি স্কয়ার টি
কেবি স্কোয়ার টি ডিভাইডেড বাই হলো 2 VF এনার্জি। এটা যদি আমরা এখানে এখন পুট করি এই ফার্মি এনার্জি EF ইকুয়াল টু আবার লেখা যায় EF ইকুয়াল টু লেখা যায় হাফ এম VF স্কোয়ার লেখা যায়। তাহলে এখানে আমরা পরে এখানে পুট করছি, এটা ইকুয়াল টু যেটা লেখা যায় 1/3 ডট আই স্কোয়ার এন, আচ্ছা এখানে এটা ছোট এন, অ্যাকচুয়ালি ছোট হাতে এন, যেহেতু এটা ডেনসিটি অফ দ্য ইলেকট্রন কি পি কেবি স্কোয়ার টি, এখানে যে ভি আছে এটা হবে যে ইলেকট্রনগুলা শুধু ফার্মি সারফেসে এনার্জি সমান ভেলোসিটি সমান ফার্মি ভেলোসিটি সমান তারাই শুধু কন্ট্রিবিউট করবে, সেটা হলো আমরা এখানে ভিএফ এবং এই এল এটা হলো মিন ফ্রি পাথ এখানে রাখলাম, ডিভাইডেড বাই এটা হলো এখানে ছিল 2 এখানে এটা হলো হাফ এম ভিএফ স্কোয়ার। এই ভিএফ এটা কেটে যাবে, এটু কেটে যাবে। তাহলে আমরা আবার এই ভ্যালোসিটি আবার মিন ফ্রি পাথ, এই যে এই ভ্যালোসিটি এবং মিন ফ্রি পাথ ইকুয়াল টু লিখতে পারি টাও, কারণ আমরা যেটা জানি ভিএফ ইকুয়াল টু মিন ফ্রি পাথ ডিভাইডেড বাই রিল্যাক্সেশন টাইম, যেটাকে আমরা টাও বলছি। তাহলে আমরা টাও ইকুয়াল টু যেটা লিখতে পারি এল ডিভাইডেড বাই ভিএফ, এটা এখানে লিখবো। তাহলে ফাইনালি যেটা আমরা পাই কে ইলেকট্রন ইকুয়াল টু পাই স্কোয়ার কেবি স্কোয়ার তাহলে এন টি টাও ডিভাইডেড বাই পিএম। আচ্ছা, আমাদের যে ওয়াইডম্যান ফ্রান্সের যে ল ছিল সেটা হলো কে ডিভাইডেড বাই কে ইলেকট্রন ডিভাইডেড বাই কন্ডাক্টিভিটি, এটা হলো থার্মাল কন্ডাক্টিভিটি বাই ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। এই দুইটা উপরে যে দুটাকে ভাগ করি কে স্কোয়ার কেবি স্কোয়ার এন টি টাও ডিভাইডেড বাই 3m ডিভাইডেড বাই যেটা আমরা ইয়ে থেকে পাইলাম ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি থেকে যেটা পাইলাম সেটা হলো যে এন ই স্কোয়ার আর টাও ডিভাইডেড বাই এম। এটা ক্যালকুলেট মানে সব কেটে মানে ক্যান্সেল আউট হয়ে যেটা থাকবে সেটা হলো যে টাও ক্যান্সেল আউট হবে, এখানে এম ক্যান্সেল আউট হবে, এখানে হলো ই স্কোয়ার শুধু থাকতেছে। তাহলে আমরা যেটা ফাইনালি যেটা আমরা পাবো এই রেশিওটা থেকে এটা হলো যে এটাই হলো যেটা পাওয়া যাচ্ছে, এটাই হলো যেটা পাওয়া যাবে আই স্কোয়ার ডিভাইডেড বাই 3 কে বি ডিভাইডেড বাই ই হোল স্কোয়ার টি, এবং দেখা যাচ্ছে যে পাই 3 ইলেকট্রিক চার্জ কেবি সবগুলাই হলো কনস্ট্যান্ট। তার মানে আমরা যেটা বলতে পারি কে ইলেকট্রন থার্মাল কন্ডাক্টিভ ইলেকট্রন ডিভাইডেড সিগমা প্রপোর্শনাল টু টি। তো এটাই হলো সেই ফেমাস যে ফর্মুলা যে ওয়াইডম্যান ফ্রেন্স ল, এটা হলো ফ্রি ইলেকট্রন থিওরি মডেলের উপর ডিপেন্ড করে আমরা এটা প্রমাণ করতে পারি। তাহলে এই ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি এবং কারণ আমি যখন থার্মাল কন্ডাক্টিভিটি ডিরাইভ করি সেটাও কিন্তু অ্যাকচুয়ালি ফ্রি ইলেকট্রন গ্যাসের উপর ডিপেন্ড করে এটা করা হয়েছিল, এবং এখানেও ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি যেটা নির্ণয় করা হলো সেটাও ফ্রি ইলেকট্রন গ্যাসের ভিতরে যে ইলেকট্রনগুলো মুভ করবে এবং এটা কলাইড করবে, রিল্যাক্সেশন টাইম থাকবে, এগুলোর উপর ডিপেন্ড করে এই অ্যাজাম্পশনগুলোর উপর ডিপেন্ড করে ক্যালকুলেশনগুলো করার পরে দেখা গেল সেই যে ফেমাস যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি তো আমরা পাই এবং ওহমস ল ড্রাইভ করতে পারি, সাথে আবার এই যে ওয়াইডম্যান ফ্রেন্স যেটা আমি বলেছিলাম যে সাকসেস অফ দা ফ্রি ইলেকট্রন থিওরি অফ মডেল এই পর্যন্ত। তো হোপফুলি তোমাদের অনেক উপকারে আসবে।